হ্যালো স্টুডেন্টস, আজকে শুরু করতে চলেছি হিস্ট্রি পার্ট 2 থেকে। বলবনের সঙ্গে নাসিরউদ্দিন মাহমুদের সম্পর্ক কী ছিল? বলবনের সঙ্গে নাসিরউদ্দিন মাহমুদের সম্পর্ক ছিল, বলবন ছিলেন নাসিরউদ্দিন মাহমুদের শ্বশুর ও প্রধানমন্ত্রী। গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম কী ছিল? গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম ছিল উলুগ খাঁ। ইলতুৎমিশের আমলে গড়ে ওঠা 40 চক্রের ক্ষমতা কে খর্ব করে দেন, কে নষ্ট করে দেন? গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন ইনিও কিন্তু 40 চক্রের একজন সদস্য ছিলেন। সিজদা ও পাইভস রীতি চালু করেন কে? সিজদা ও পাইভস রীতি চালু করেন গিয়াসউদ্দিন বলবন। দিল্লির কোন সুলতানের আমলে রাজদরবারে হাসা ও মদ্যপান নিষিদ্ধ ছিল? হাসা যাবে না ও মদ্যপান করা যাবে না। দিল্লির কোন সুলতানের আমলে রাজদরবারে হাসা ও মদ্যপান নিষিদ্ধ ছিল? এটাও গিয়াসউদ্দিন বলবনের আমলে। গিয়াসউদ্দিন বলবনের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসে? তারই পৌত্র মানে নাতি মইজউদ্দিন কায়কোবাদ। গিয়াসউদ্দিন বলবনের মৃত্যুর পর তার নাতি মইজউদ্দিন কায়কোবাদ দিল্লির সিংহাসনে বসেন। দাসবংশের শেষ রাজাকে? দাসবংশের শেষ রাজা মইজউদ্দিন কায়কোবাদ। মতান্তরে তার শিশুপুত্র কাইমার্স। খলজি বংশের প্রতিষ্ঠাতাকে? খলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খলজি। জালালউদ্দিন খলজি সিংহাসন আরোহণ করেছিলেন কখন করেছিলেন না কায়কোবাদ এবং কাইমার্সকে 1209 সালে হত্যা করে কায়কোবাদ নির্মিত প্রাসাদ কিলোগিরিতে 70 বছর বয়সে জালালউদ্দিন খিলজি সিংহাসন আরোহণ করেছিলেন। আলাউদ্দিন খিলজি সিংহাসন আরোহণ করেছিলেন কখন না শ্বশুর মানে অ্যাকচুয়ালি কাকা শ্বশুর জালালউদ্দিন খলজিকে হত্যা করে 1296 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি সিংহাসনে বসেন জালালউদ্দিন খলজিকে হত্যা করে। আলাউদ্দিন খলজির আসল নাম কি? আলাউদ্দিন খলজির আসল নাম আলী গুরসাসপ। আলাউদ্দিন খলজির মুদ্রাতে আলাউদ্দিন খলজিকে কি বলে অভিহিত করা হতো? সিকান্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার বলে অভিহিত করা হতো। প্রশ্ন পড়তে পারে দ্বিতীয় আলেকজান্ডার বলে অভিহিত করা হতো কাকে? আলাউদ্দিন খলজিকে। আলাউদ্দিন খলজি গুজরাট আক্রমণ করেন কত সালে? 1297 সালে, সিংহাসনে বসার 1 বছর পর। জালালউদ্দিন খলজিকে হত্যা করার পরের বছরেই সিংহাসনে বসার পরের বছরে আলাউদ্দিন খলজি গুজরাট আক্রমণ করে। কাকে হত্যা করে আলাউদ্দিন খলজি রণথম্ভ দখল করে? রাজা হামিরদেবকে হত্যা করে আলাউদ্দিন খলজি রণথম্বর দখল করে। আলাউদ্দিন খলজি মেবারের রাজধানী চিতোর আক্রমণ করে কেন? মেবারের রাজধানী চিতোর আক্রমণ করে আলাউদ্দিন খলজি এই জন্য, রানা রতন সিং তার সুন্দরী পত্নী পদ্মিনীকে প্রাপ্তির উদ্দেশ্যে, কিন্তু পদ্মিনী জহরব্রত করে জ্বলন্ত চিতায় আহুতি দান করে। আলাউদ্দিন খলজি এত ডেঞ্জারাস, রানা রতন সিংয়ের সুন্দরী বউকে পাওয়ার জন্য তাকে আক্রমণ করে এবং রানা রতন সিংয়ের স্ত্রী কি করে? আগুনে দেহ নিক্ষেপ করে, যাকে জহরব্রত বলা হয়। এরকম অনেক ঘটনা ঘটেছে। মুসলিম রাজাদের আক্রমণে হিন্দু মহিলারা দলে দলে আগুনে নিক্ষেপিত হয়েছে, তারা দেহ পুড়িয়ে দিয়েছে কিন্তু মুসলিমদের আক্রান্তে আসেনি। খুবই দুঃখজনক ঘটনা। মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি। প্রথম নগদ বেতনের বিনিময়ে রাষ্ট্রের স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন কে? আলাউদ্দিন খলজি। প্রথম নগদ বেতনের বিনিময়ে রাষ্ট্রের স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন আলাউদ্দিন খলজি। সেনাবাহিনীর দুর্নীতি রোধ করতে দাগ ও হুলিয়া প্রথা প্রবর্তন কে করেন? সেনাবাহিনীর দুর্নীতি রোধ করতে দাগ ও হুলিয়া প্রথা প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি। দাগ প্রথা আসলে কি? দাগ প্রথা আসলে অশ্ব চিহ্নিতকরণ। নর্মালি সকলে জানি দাগ ও হুলিয়া প্রথা আসলে কি? প্রতিটি সৈনিকের দৈহিক বিবরণ লিপিবদ্ধকরণ। পরবর্তী প্রশ্ন, প্রথম রেশনিং ব্যবস্থা এবং বাজার দর নিয়ন্ত্রণে নানা বিধি কে চালু করেন? সেটাও করেন আলাউদ্দিন খলজি। বাজার দেখাশোনার দায়িত্বে কে ছিলেন? শাহানা ই মান্ডি ও দিয়ান ই রিয়াসত। এগুলোতে বাজার দেখাশোনার দায়িত্ব থাকতো।
কুতুব মিনারের তোরণের নাম কি? কুতুব মিনারের তোরণের নাম আলাই দরওয়াজা। আলাই দরওয়াজা নির্মাণ কে করেন? না, আলাউদ্দিন খলজি করেন এই আলাই দরওয়াজা নির্মাণ করেন। সিরি নামক শহরটি কে নির্মাণ করেন? সিরি নামক শহরটি নির্মাণ করেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজিকে হত্যা করেন কে? মালিক কাফুর 1316 সালে। যেমন আলাউদ্দিন খলজি জালালউদ্দিন খলজিকে হত্যা করেছিল, তেমন সিস্টেম আবার মালিক কাফুর আলাউদ্দিন খলজিকে হত্যা করেছে 1316 সালে। আর ওটা 1296, 1297 গুজরাট আক্রমণ করে। আর এখানে 1316 সালে মালিক কাফুর আলাউদ্দিন খলজিকে হত্যা করে। লোহার বাটখারা কে চালু করেন? লোহার বাটখারা চালু করেন আলাউদ্দিন খলজি। মালিক কাফুরকে আবার কে হত্যা করে? মালিক কাফুরকে আবার হত্যা করে দিয়েছে আলাউদ্দিন খলজির পুত্র মোবারক খলজি। क्या बात है। মালিক কাফুরকে হত্যা করে আলাউদ্দিন খলজির পুত্র মোবারক খলজি। মোবারক খলজিকে আবার কে হত্যা করে? মোবারক খলজিকে আবার হত্যা করে তারই অনুচর নাসিরউদ্দিন খসরু শাহ। নাসিরউদ্দিন খসরু শাহ মোবারক খলজিকে হত্যা করে। এখানে দেখতে পাচ্ছি জান্নাত জাহান্নাম বলে কিছু নেই, যা হচ্ছে এখানেই জান্নাত, এখানেই জাহান্নাম। যে কাউকে হত্যা করছে তাকে অন্য কেউ হত্যা করছে, যে অন্য কারোর বউকে নিয়ে পালাচ্ছে তার বউকে অন্য কেউ নিয়ে পালাচ্ছে। বাহ, ইন্টারেস্টিং বিষয়। মোবারক খলজিকে কে হত্যা করে? না, মোবারক খলজির অনুচর নাসিরউদ্দিন খসরু শাহ। পরবর্তী, তুগলক বংশের প্রতিষ্ঠাতাকে? ইন্দ্রপ্রস্থ যুদ্ধে মনে রাখতে হবে গিয়াসউদ্দিন তুগলক বংশ প্রতিষ্ঠা করেন, কিন্তু কিভাবে করেন? একটা যুদ্ধ হয়েছিল এই নাসিরউদ্দিন খসরু শাহ, যে কিনা কাকে খুন করেছিল? মোবারক খলজিকে যে হত্যা করেছিল তাকে আবার পরাজিত করে ইন্দ্রপ্রস্থের যুদ্ধে, মনে রাখতে হবে ইন্দ্রপ্রস্থের যুদ্ধে নাসিরউদ্দিন খসরু শাহকে পরাজিত করে গিয়াসউদ্দিন তুগলক বংশের প্রতিষ্ঠা করেন। গিয়াসউদ্দিন তুগলকের আসল নাম হলো গাজী মালিক। গিয়াসউদ্দিন তুগলকের পুত্র মোহাম্মদ বিন তুগলকের আসল নাম জুনা খাঁ। মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হতো। কাকে পাগলা রাজা বলা হয়? মোহাম্মদ বিন তুগলককে। পতিত জমিকে আবাদি জমিতে রূপান্তরিত করার জন্য মোহাম্মদ বিন তুগলক কি চালু করেছিলেন আমির ই কোহি। দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেন মোহাম্মদ বিন তুগলক মোগল আক্রমণ থেকে বাঁচার জন্য। কার অনুকরণে মোহাম্মদ বিন তুগলক টোকেন মুদ্রা চালু করেন? চীনের কুবলাই খাঁ ও পারস্যের গাই খাতু। চীনের কুবলাই খাঁ এবং পারস্যের গাই খাতু এই দুজনের অনুকরণ করে মোহাম্মদ বিন তুগলক টোকেন মুদ্রা চালু করেছিল, কিন্তু এর ডুপ্লিকেট অনেক আবিষ্কার হয়ে গেছিল, এই জন্য আবার সোনার মুদ্রা তামার মুদ্রাও চালু করতে শুরু করেছিল। সেখানেও আবার ডুপ্লিকেট হয়, তবে তার সিম্বল ব্যবহার করা শুরু করে, অনেক পদ্ধতি অবলম্বন করে। ইবন বতুতা কার আমলে ভারতে আসেন? ইবন বতুতা ভারতে আসেন মোহাম্মদ বিন তুগলকের আমলে, আফ্রিকার মরক্কো থেকে। পয়েন্ট টু রেট। ইবন বতুতা বাড়ি কোথায়? আফ্রিকার মরক্কো। সেখান থেকে মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে ভারতে আসেন। কিতাবুল রাহেলা গ্রন্থটি রচনা করেন ইবন বতুতা। মোহাম্মদ বিন তুগলকের পরে কে দিল্লির সিংহাসনে কে বসেন? ফিরোজ শাহ তুগলক। সুলতানি যুগে আকবর কাকে বলা হতো? সুলতানি যুগের আকবর বলা হতো ফিরোজ শাহ তুগলককে। ফিরোজ শাহ তুগলককে কে বা কারা সুলতানি যুগের আকবর বলে ব্যাখ্যা দিয়েছেন? ঐতিহাসিক হেনরি এলিয়ট ও অ্যালফিনস্টোন ও হেনরি এলিয়ট এই দুজনেই ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলে আখ্যা দিয়েছেন। খামোশ কোন ধরনের কর? খামোশ লুণ্ঠিত দ্রব্যের উপর কর। লুট যে জিনিস হবে সেটার উপরে যে ট্যাক্স বসবে সেটার নাম হচ্ছে খামোশ। তক্কাভি কি? তক্কাভি হলো সুলতানি যুগের এক প্রকার খাজনা, তক্কাভি। আচ্ছা, কোন সুলতান কর্ম বিনিয়োগ কেন্দ্র স্থাপন করেন বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ? পয়েন্ট টু বি নোটেড। কোন সুলতান কর্ম বিনিয়োগ কেন্দ্র বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ স্থাপন করেন? ফিরোজ শাহ তুগলক। ফিরোজাবাদ, ফতেহাবাদ শহরগুলি কে পত্তন করেন? ফতেহাবাদ শহরগুলিকে পত্তন করেন ফিরোজ শাহ তুগলক। তারিখ ই ফিরোজ শাহী গ্রন্থটি রচনা করেন জিয়াউদ্দিন বারানি। তুগলক বংশের শেষ সুলতানকে? তুগলক বংশের শেষ সুলতান নাসিরউদ্দিন মাহমুদ। 1398 সালে তৈমুর লং কার আমলে ভারতে আসেন? তৈমুর লং
ভারতে আসেন নাসিরউদ্দিন মাহমুদের সময়। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খাঁ। খিজির খাঁ আসলে কে ছিলেন? খিজির খাঁ আসলে ছিলেন তৈমুর লংয়ের পুত্র শাহরুখের প্রতিনিধি। তৈমুর লংয়ের পুত্র ছিল খিজির খাঁ, শাহরুখের প্রতিনিধি ছিল এবং হযরত মুহাম্মদের বংশধর ছিল তৈমুর লং। হযরত মুহাম্মদের বংশধর ছিল তৈমুর লং। সৈয়দ বংশের শেষ সুলতানকে? সৈয়দ বংশের শেষ সুলতান আলাউদ্দিন আলম শাহ। লোদী বংশের প্রতিষ্ঠাতাকে? লোদী বংশের প্রতিষ্ঠাতা বহলুল লোদী 1491 খ্রিস্টাব্দে লোদী বংশ প্রতিষ্ঠা করে। সিকান্দার শাহের প্রকৃত নাম কি? সিকান্দার শাহের প্রকৃত নাম নিজাম খাঁ। 1504 সালে আগ্রা স্থাপন করেন কে? সিকান্দার শাহ আগ্রা। তাজিয়া নিয়ে মহরমে মিছিলে নিষেধাজ্ঞা দিয়েছিলেন কে? তাজিয়া নিয়ে মহরমের নিষেধাজ্ঞা দিয়েছিল সিকান্দার শাহ। সিকান্দার শাহের মাতা ও পত্নী কোন ধর্মাবলম্বী ছিলেন? বা সিকান্দার শাহের মাতা আর পত্নী দুজনেই কিন্তু হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। কত খ্রিস্টাব্দে বাবর ইব্রাহিম লোদীকে পরাজিত করে এবং লাহোর দখল করে? 1524। কিন্তু তারপরে আবার যুদ্ধ হয় 1526। পানিপথের প্রথম যুদ্ধ হয় কবে? 1526 খ্রিস্টাব্দে 20 এপ্রিল ইব্রাহিম লোদী ও বাবরের মধ্যে। বাবর জিতে যান, স্বাভাবিক। কামান এবং বন্দুক, বিশেষ করে কামান এই সময় সবার প্রথমে ব্যবহার হয়েছে যুদ্ধে ভারতবর্ষের বুকে। লোদী বংশের শেষ সুলতানকে? লোদী বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদী। ইব্রাহিম লোদী লোদী বংশের শেষ সুলতান। লোদী বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদী। বাবরের জন্ম হয় কবে? 1483 খ্রিস্টাব্দে ফারঘানা নামক রুশ তুর্কিস্তানের এক ক্ষুদ্র রাজ্যে, ফারঘানা নামক জেলাতে 1483 খ্রিস্টাব্দে। বাবরের পিতা কে ছিলেন? ওমর শেখ মির্জা, তৈমুর লংয়ের বংশধর ছিল। তৈমুর লংয়ের বংশধর। বাবরের মাতা কে ছিলেন? চেঙ্গিস খানের বংশধর। বাবরের মাতা ছিল চেঙ্গিস খানের বংশধর। বাবরের পিতা ছিল হযরত মুহাম্মদের বংশধর, তৈমুর লংয়ের বংশধর। বাবরের প্রকৃত নাম কি? জহুরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবর কথাটির অর্থ কি? বাঘ। বাবর কত বছর বয়সে সিংহাসনে বসেছিলেন? 12 বছর বয়সে, পিতার মৃত্যুর পর ফারঘানাতে। বাবরকে দিল্লির সুলতানির সাম্রাজ্য আক্রমণের জন্য কি আমন্ত্রণ জানান? পাঞ্জাবের সুবেদার দৌলত খাঁ লোদী, ইব্রাহিম লোদীর পিতৃব্য আলম খাঁ এবং মেবারের রাজা সংগ্রাম সিংহ। পিতৃব্য নিয়ে এসে ছেলেকে হত্যা করিয়েছে, কি বাত হ্যায়। বাবরকে দিল্লির সুলতানি সাম্রাজ্য আক্রমণের জন্য আমন্ত্রণ জানান পাঞ্জাবের সুবেদার দৌলত খাঁ লোদী, ইব্রাহিম লোদীর পিতৃব্য আলম খাঁ এবং মেবারের রাজা সংগ্রাম সিংহ। ভারতের মাটিতে প্রথম কামান ব্যবহৃত হয় কোন যুদ্ধে? পানিপথের প্রথম যুদ্ধে। বাবরের সেনাবাহিনীতে কামান এবং বারুদের দায়িত্ব কার ছিল? উস্তাদ আলী ও মুস্তাফা। বাবরের সেনাবাহিনীতে কামান এবং বারুদের দায়িত্বের ছিলেন ওস্তাদ আলী ও মুস্তাফা। পানিপথের প্রথম যুদ্ধে রুমি যুদ্ধ কৌশল ব্যবহার করেছিলেন কে? বাবর। খানোয়ার যুদ্ধ কবে হয়? 1527 খ্রিস্টাব্দে। বাবরের কাছে মেবারের রাজপুত রাজা রানা সঙ্গ হেরে যায় খানোয়ার যুদ্ধে 1527 খ্রিস্টাব্দে। কোন যুদ্ধের পরে বাবর গাজী উপাধি নেন? খানোয়ার যুদ্ধের পর। খানোয়ার যুদ্ধকে বাবর জিহাদ হিসাবে ঘোষণা করেছিলেন, তারপরে গাজী উপাধি নিয়েছিলেন। এই জিহাদ হচ্ছে একটা ট্রিক, জিহাদের নাম নিয়ে শুধু গ্রুপবাজি করা। চান্দেরির যুদ্ধ হয় কখন? 1528 খ্রিস্টাব্দে চান্দেরির যুদ্ধ হয়। বাবরের কাছে রাজপুত রাজা মদিনী রায় হেরে যান। বাবরের কাছে রাজপুত রাজা মদিনী রায় হেরে যায়। ঘরগড়ার যুদ্ধ কখন হয়? 1529 খ্রিস্টাব্দে বাবরের কাছে ইব্রাহিম লোদীর ভাই মামুদ লোদী হেরে যায় এই ঘরগড়ার যুদ্ধে 1529 খ্রিস্টাব্দে। বাবরের আত্মজীবনীর নাম তুজুকি বাবরি, যেটি তুর্কি ভাষায় লেখা। বাবরের মৃত্যু কোথায় হয়? আগ্রাতে হয়। প্রথমে তাকে আগ্রার আরামবাগে সমাধিস্থ করা হয়েছিল,
তারপর তাকে স্থানান্তরিত করে দিল্লিতে সমাধিস্থ করা হয়। বাবরের সমাধি কোথায় রয়েছে? স্থানান্তরিত দিল্লি থেকে কাবুলে চলে গেছে, এখন বর্তমানে কাবুলে আছে। কাবুলে বাবরের ইচ্ছা অনুযায়ী তাকে কাবুলে সমাধিস্থ করা হয়। হুমায়ুন শব্দের অর্থ কি? ভাগ্যবান। হুমায়ুনের 3 ভাই কামরান, হিন্দল ও अस्करी। হুমায়ুন সিংহাসনে বসেন কবে? 1530 খ্রিস্টাব্দে। হুমায়ুন চুনার দুর্গ দখল করেন শের খানের হাত থেকে। শের খানের হাতে ছিল চুনার দুর্গ, খুব ডেঞ্জারাস দুর্গ, এখানে সহজে কেউ আক্রমণ করতে পারে না। এই দুর্গের চারো প্রান্তে ছোট নালা ছিল, আর এই নালাতে অনেক কুমির থাকতো। আর এই দুর্গই যদি কেউ অ্যাটাক করতো তাহলে তার বেশিরভাগ শিরচ্ছেদ করা হতো, করে সেই শিরচ্ছেদের বাকি অংশটুকু মাথা ছাড়া বাকি দেহ এমনকি শির সহ তাকে ফেলে দেওয়া হতো, কুমির তাকে ভক্ষণ করত। সেই চুনার দুর্গ শের খানের হাত থেকে হুমায়ুন ছিনিয়ে নেয়, দখল করে নেয়। চৌসার যুদ্ধ কবে হয়? 1539 সালে। হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হয়। হুমায়ুন কোনো রকমে নদী পার করে প্রাণে বাঁচে। পরে আবার শেরশাহ মারা গেলে তখন হুমায়ুন আবার রিটার্ন এসে আবার নিজের সাম্রাজ্য অধিকার করে নেয়। চৌসার যুদ্ধের পর শের খান কি করে? শের শাহ উপাধি নেয়। বেলগ্রাম এবং কনৌজের যুদ্ধ হয় কবে? 1540 সালে। হুমায়ুন এবং তার 2 ভাই হিল্লন্দ এবং আস্কির যৌথ বাহিনী শেরশাহের কাছে হেরে যায়। দুই ভাই মিলে, এক ভাই তো পালিয়ে গেছে নদী টপকে, আর এক ভাই, আর 2 ভাই মিলে বেলগ্রামে কনৌজের যুদ্ধ হয় 1540 সালে। হুমায়ুন ও তার 2 ভাই হিন্দল ও বাবা 3 জনে মিলেই, কিন্তু তবুও কনৌজের যুদ্ধে শেরশাহ জিতে যায়। চৌসার যুদ্ধে হুমায়ুনের সাথে সাথ দেয়নি কে? চৌসার যুদ্ধে হুমায়ুনের সঙ্গে দেয়নি হুমায়ুনের ভাই কামরান, হুমায়ুনের সঙ্গে নেই। চৌসার যুদ্ধের পর হুমায়ুন 15 বছরের জন্য আত্মগোপন করেন। তারপরে আসে আত্মগোপনরত অবস্থায় সিন্ধ যাবার সময় হুমায়ুন বিবাহ করেন হিন্দালের শিখের কন্যা হামিদা বানু বেগমকে বিবাহ করেন আত্মগোপন অবস্থায় থাকাকালীন। হুমায়ুন আত্মগোপনরত অবস্থায় হুমায়ুন আশ্রয় পান ইরানীয় রাজার কাছে, যিনি হুমায়ুনকে বাধ্য করেন শিয়া মত মেনে নিতে। শিয়া সুন্নি থাকে, শিয়া মতটা মেনে নিতে। হুমায়ুন আফগানদের সরিয়ে দিল্লি দখল করেন কত সালে? 1555 খ্রিস্টাব্দে। হুমায়ুন মারা যান কবে? 1556 খ্রিস্টাব্দে। নিজের গ্রন্থাগারে যে সিঁড়ি আছে, বই পড়তে পড়তে ওপর থেকে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যান, বই সিঁড়ি থেকে নামাতে গিয়ে। হুমায়ুন নামা কে লিখেছিলেন? হুমায়ুনের সৎ বোন গুলবদন বেগম। হুমায়ুন দিল্লিতে যে নতুন শহরটি স্থাপন করেছিলেন তার নাম দিন পানাহা। দিল্লিতে জামালি মসজিদ ও ঈসা খানের মসজিদ কে স্থাপন করেছিলেন? দিল্লিতে জামালি মসজিদ ও ঈসা খানের মসজিদটি স্থাপন করেছিলেন হুমায়ুন। হুমায়ুনের সমাধিটি বানিয়েছিলেন কে? হুমায়ুনের বিধবা পত্নী হাজি বেগম। হুমায়ুনের বিধবা পত্নী হাজি বেগম হুমায়ুনের সমাধি বানিয়েছিল। শেরশাহের প্রকৃত নাম কি ছিল? ফরিদ খাঁ। শের খানকে শেরশাহ উপাধি কে দিয়েছিল? বিহারের প্রশাসক বাবর খান লোহানী শের খানকে শেরশাহ উপাধি দিয়েছিল। কবুলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন? শেরশাহ। 1 টাকার রূপমুদ্রার রুপিয়া কে প্রচলন করেন? শেরশাহ। স্থলে কি আজম বা যাকে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বলা হয় সেটা নির্মাণ করেন কে? শেরশাহ। শেরশাহের হিন্দু সেনাপতির নাম ছিল ব্রহ্মজিৎ গৌড়। খুব ইম্পর্টেন্ট প্রশ্নটি। ব্রহ্মজিৎ গৌড় শেরশাহের হিন্দু সেনাপতি ছিল। তারিখ-ই শেরশাহী এই গ্রন্থের রচয়িতাকে? তারিখ-ই শেরশাহী গ্রন্থের রচয়িতা ঐতিহাসিক আব্বাস খান শেরওয়ানি। পদ্মাবত রচনা করেন কে? পদ্মাবত রচনা করেন মালিক মোহাম্মদ জায়সি পদ্মাবত রচনা করেন শেরশাহের রাজত্বকালে। দিল্লির পুরানা কিল্লা কে নির্মাণ করেন? দিল্লির পুরানা কিল্লা নির্মাণ করেন শেরশাহ। শেরশাহের মৃত্যু হয় 1545 খ্রিস্টাব্দে। কালিঞ্জর দুর্গ দখল করতে গিয়ে বারুদের স্তূপে আগুন লেগে যায়, তখন শেরশাহের মৃত্যু হয়।
শেরশাহের সমাধি কোথায় রয়েছে? বিহারের সাসারামে শেরশাহের সমাধি রয়েছে। 1545 থেকে 1553 পর্যন্ত দিল্লির সিংহাসনে বসেন কে? শেরশাহের পুত্র ইসলাম শাহ। ইসলাম শাহের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন তারই পুত্র মোহাম্মদ আদিল শাহ। আকবর জন্মগ্রহণ করেন 1542 খ্রিস্টাব্দে অমরকোটের জঙ্গলে। আকবরের প্রকৃত নাম জালালউদ্দিন মোহাম্মদ আকবর। আকবরের মাতার নাম হামিদা বানু। আকবর কথাটির অর্থ মহানতম, দ্য গ্রেট। আকবর ছিলেন অশিক্ষিত, তাই সাবাস, অশিক্ষিত হয়েও শিক্ষিত থেকে 10 গুণ বেশি ভালো কাজ করেছেন অন্য রাজাদের থেকে। আকবর মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসেন 1556 খ্রিস্টাব্দে 14 বছর বয়সে। অভিভাবক ছিলেন বৈরাম খাঁর তত্ত্বাবধানে। অভিভাবক হিসাবে ছিলেন বৈরাম খাঁ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556 সালে মুঘল সেনাবাহিনীর সাথে আফগানদের। পানিপথের দ্বিতীয় যুদ্ধে মুঘলদের বাহিনীর নেতৃত্বে ছিলেন বৈরাম খাঁ। পানিপথের দ্বিতীয় যুদ্ধে আফগান সেনাবাহিনীদের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ আদিল শাহের হিন্দু সেনাপতি হিমু। রাজপুতের মধ্যে আকবরের সাক্ষ্যতা মানেনি। রাজপুতদের মধ্যে কারা আকবরের সাক্ষ্যতা মানেনি? মেবারের রানা প্রতাপ, মেবারের মহারানা প্রতাপ আকবরের সক্ষতা মানে বন্ধুত্বতা মেনে নেয়নি। বন্ধুত্ব মানা মানে সাম্রাজ্য তার অধীনে যাওয়া, সেটা মানতে নারাজ। ফতেপুর সিক্রি গঠন করেন কবে? কে গঠন করেন? আকবর আগ্রা থেকে রাজধানীতে ফতেপুর সিক্রি স্থানান্তর করে। ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজ তৈরি করেন আকবরই করেন। গুজরাট জয়ের 1572 খ্রিস্টাব্দে গুজরাট জয়ের স্মৃতির উদ্দেশ্যে এই ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজ করে। হলদিঘাটের যুদ্ধ হয় কবে? হলদিঘাটের যুদ্ধ হয় 1576 খ্রিস্টাব্দে। মুঘলদের কাছে মেবারের মহারানা প্রতাপ পরাজিত হয়। হলদিঘাটের যুদ্ধে মুঘল সেনাবাহিনীর নেতৃত্বে কে ছিলেন? আকবরের রাজপুত সেনাপতি মান সিংহ। হলদিঘাটের যুদ্ধে মুঘল সেনাবাহিনীর নেতৃত্বে কে ছিলেন? আকবরের রাজপুত সেনাপতি মান সিংহ। আকবর কাশ্মীর এবং সিন্ধুর প্রদেশ জয় করেন যথাক্রমে 1586 থেকে 1593 খ্রিস্টাব্দে। আকবরের সময়ে মুঘল সাম্রাজ্য দক্ষিণে বিস্তৃত ছিল। কতদূর? গোদাবরী নদীর অববাহিকা পর্যন্ত বিস্তৃত ছিল। আকবর হিন্দু প্রজাদের তীর্থকর রদ করেন, তীর্থকর বন্ধ করে দিয়েছিলেন, তীর্থকর দিতে হবে না। কত সালে? 1563 খ্রিস্টাব্দে। আকবর অমুসলিম প্রজাদের প্রদেয় জিজিয়া কর বাতিল করে দিয়েছিলেন। কত সালে? 1564 খ্রিস্টাব্দে, তার 1 বছর পরে। প্রথম তীর্থকর, তারপরে জিজিয়া কর অমুসলিমদের বাদ করে দিয়েছিল। চতুর্থ শিখ গুরু রামদাসকে স্বর্ণ মন্দির নির্মাণের জন্য জমিদান করেছিলেন কে? আকবরে দিয়েছিলেন। স্বর্ণ মন্দির নির্মাণের জন্য জমিদান করেছিলেন আকবর চতুর্থ শিখ গুরু রামদাসকে। আকবর ইবাদতখানা বা ধর্মীয় সভাঘর যাকে বলে ইবাদতখানা, সেই ইবাদতখানা নির্মাণ করেছিলেন কবে? 1575 খ্রিস্টাব্দে। আকবর যে একেশ্বরবাদী ধর্মমত প্রবর্তন করেন তার নাম দিন-ই-ইলাহি বা ঈশ্বরের ধর্ম। কত সালে? 1582 খ্রিস্টাব্দে আকবর দিন-ই-ইলাহি নির্মাণ করেন। আকবরের সভাসদদের মধ্যে প্রথম দিন-ই-ইলাহি যে গ্রহণ করেছিলেন বীরবল, তার বন্ধু সখা যাই বলা যায় না কেন বীরবল, যার আসল নাম ছিল মহেশ দাস, একজন নিম্ন মুচি পরিবারের একটি ছেলে। ভারতের মনসবদারি প্রথা প্রবর্তন করেন কে? ভারতের মনসবদারি প্রবর্তন করেন আকবর। মনসবদারি প্রথা এর ধারণা গ্রহণ করা হয়েছিল কোত্থেকে? মঙ্গোলিয়া থেকে। আকবরের অর্থমন্ত্রীর নাম কি ছিল? আকবরের অর্থমন্ত্রীর নাম ছিল টডরমল। তসলা ব্যবস্থা বা তসলা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? প্রবর্তন করেন আকবর। জমির উৎপাদনের নিরিখে ভূমি রাজস্ব নির্ধারণের উদ্দেশ্যে আকবর প্রবর্তন করেন কি প্রবর্তন করেন? জাপ্তি প্রথা আকবর প্রবর্তন করেন। আকবরের প্রশাসনে সবথেকে গুরুত্বপূর্ণ পদ কোনটা ছিল? সবথেকে গুরুত্বপূর্ণ পদ ছিল ওয়াজির, যাকে দিওয়ান বলা হতো, দিওয়ান। আবুল ফজল এই পদে ছিলেন, আবুল ফজল। আকবরের প্রশাসনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ কোনটা ছিল?
রাজস্ব মন্ত্রী বা মীর বক্সি বা রাজস্ব মন্ত্রী। টোডরমল ছিল এই পদে আকবরের। আকবরের প্রশাসনের তৃতীয় গুরুত্বপূর্ণ পদ ছিল কোনটা? মীর সামান। আকবরের প্রশাসনের চতুর্থ গুরুত্বপূর্ণ পদ ছিল প্রধানমন্ত্রী বা কাজী। 1580 সালে আকবর তার সাম্রাজ্যকে 12টি সুবায় মতান্তরে 5টি সুবায় বিভক্ত করে দিয়েছিল, যাতে সেটাকে সঠিক পরিচালনা করা যায়। আকবর তৈরি করেন হুমায়ুনের সমাধি, আগ্রার দুর্গ, ফতেহপুর সিকরি, বুলন্দ দরওয়াজ, এলাহাবাদ কোর্ট, জাহাঙ্গীর মহল, হারুন মিনার প্রভৃতি কিন্তু আকবর তৈরি করেন। আকবরের রাজসভার সঙ্গীত শিল্পীকে ছিলেন তানসেন এবং রাজবাহাদুর। আকবরের রাজসভার সঙ্গীত শিল্পী ছিলেন তানসেন। আকবরনামা ও আইনি আকবরী এই দুটো গ্রন্থকে রচনা করেন আবুল ফজল। নল দময়ন্তী এই উপন্যাসটি ফার্সি ভাষায় অনুবাদ করেন আবুল ফজলের ভাই ফৈজি। আকবরের রাজসভায় নবরত্না হলেন কে? ফৈজি, আবুল ফজল, তানসেন, বীরবল, টোডরমল, মানসিংহ, আব্দুল রহিম, পুরো নাম আব্দুল রহিম, মোল্লা দো পিয়াজা, তারপরে ফকিম আজিওয়াদিন, এরা নবরত্ন। আকবরের রাজসভার নবরত্নদের মধ্যে কে দেখতে পাচ্ছি? ফৈজি, আবুল ফজল, তানসেন, বীরবল, টোডরমল, মানসিংহ, আব্দুল রহিম, মোল্লা দো পিয়াজা, ফকির আজিয়াউদ্দিন। এই 9 জন ছিল কিন্তু আকবরের নবরত্ন। সঙ্গীতজ্ঞ তানসেনের আসল নাম কি? রামতনু পান্ডে। রাজা বীরবলের প্রকৃত নাম মহেশ দাস। রাজা বীরবল নয়, মানে আকবরের বন্ধু বীরবলের প্রকৃত নাম হচ্ছে মহেশ দাস। বাবরনামা তুর্কিতে অনুবাদ কে করেছিলেন? আব্দুল রহিম খান বৈরাম খাঁর পুত্র আব্দুল রহিম খান বাবরনামা তুর্কিতে অনুবাদ করেন। মেঘ মালহার ও দীপক রাগ গেয়ে যথাক্রমে বৃষ্টি ও আগুন আনতে পারতেন কে? তানসেন। মেঘ মালহার ও দীপক রাগ গেয়ে যথাক্রমে বৃষ্টি ও আগুন আনতে পারতেন তানসেন। বীরবল মারা যান কবে? ইউসুফ জাই উপজাতিদের বিদ্রোহ দমন করতে গিয়ে বীরবল মারা যান। ঠিক আছে, থ্যাংক ইউ গাইস। পার্ট 2 শেষ করলাম। এরপরে পার্ট 3 এবং পার্ট 4-এ টোটাল হিস্ট্রি কোশ্চেন কমপ্লিট করব। 500টার যে কথা দেওয়া ছিল সেগুলো। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও। মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট হিস্ট্রির সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা হচ্ছে যেগুলো পরীক্ষায় পড়ার 99% চান্স এবং যেগুলো পড়ে এসেছে। থ্যাংক ইউ সো মাচ।